আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে জুলাই গণ অভ্যুত্থানে লালবাগ থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে তাকে আদালতে তোলা হবে। এর আগে সোমবার রাতে তাকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে আনা হয়। 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে 2013 সালের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। দর্শক, রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী তহিদুর রহমান তুহি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তুহি, সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বিষয়ে আপনার কাছে সবশেষ তথ্য কি আছে এই বিষয়ে জানান। মারিয়া, আপনি যেমনটি বলছিলেন, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে ভোর রাতে কিন্তু আটক করে ডিবি পুলিশ, পরে ডিবি মিন্টু রোডে যে কার্যালয়, ডিবি কার্যালয়, সেখানে নিয়ে আসা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি ডিবি সূত্রে যে তাকে লালবাগ থানার একটি মামলায় কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে তোলা হবে বলে আমাদেরকে জানিয়েছেন দায়িত্বশীল সূত্রগুলো। আমরা যদি একটু জানিয়ে রাখি যে শিরিন শারমিন চৌধুরী কিন্তু 2013 সাল থেকে টানা স্পিকারের দায়িত্ব পালন করে উঠছিলেন। পরে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কিন্তু গত 24 সালের 2 সেপ্টেম্বর পদত্যাগপত্র জমা দেন। এরপর থেকে কিন্তু একরকম আত্মগোপনে ছিলেন তিনি। পরে ভোর রাতে গোয়েন্দা পুলিশদের অভিযানে তাকে হেফাজতে নেওয়া হয় এবং সেখান থেকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে ডিএমপির মধ্যে 6টি মামলা রয়েছে অন্তত, এবং ডিএমপির বাইরে রংপুরে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। এগুলোর মধ্যে থেকে লালবাগের যে মামলাটি রয়েছে সেই মামলাতে তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত আমরা আরও যেটি জানতে পেরেছি, ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেখানেই তিনি আছেন। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য মিন্টু রোড থেকে। মারিয়া। তুহি, আপনাকে ধন্যবাদ। প্রতিদিনের মতো পেট্রোল পাম্পে আজও গ্রাহকদের দীর্ঘ লাইন। অপেক্ষার পরও চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন তারা। এদিকে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সংসদে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। ডিজেল মজুদ 1,64,644 মেট্রিক টন, অকটিন 10,500 টন, 71,443 টন এপ্রিলের মধ্যে জাহাজ আসবে, পেট্রোল 16,000 টন। দর্শক, রাজধানীর রমনায় তেলের পাম্পে আছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, গ্রাহকদের ভোগান্তি কমাতে পাম্প মালিকরা কি উদ্যোগ নিয়েছেন এই বিষয়ে জানান। আপনি জানেন যে মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রভাব বাংলাদেশে স্পষ্ট। আজকে 1 মাসের বেশি সময় পার হয়ে গেছে, তারপরেও তেল নিয়ে কিন্তু সংকট কাটছেই না। পাম্পে কিন্তু গ্রাহকদের যে তেল নিতে যে দীর্ঘ ভোগান্তি যে সারি, সেটা কিন্তু কাটছেই না। আপনাকে যদি একটু ক্যামেরা চোখে দেখাই, আমরা এখানে বিভিন্ন যারা গ্রাহক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে বলছিলেন যে তারা সকাল থেকে, অনেকে সকালে না খেয়েও তারা চলে আসছেন এবং তারা এই পাম্পে এসে তেলের জন্য দীর্ঘ লাইনে তারা অপেক্ষা করছেন এবং লাইনে থেকেই তারা তেল গ্রহণ করছেন। আমরা দু একজন একটু যারা লাইনে অপেক্ষা করছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। ভাই, একটু আপনার কাছে জানতে চাই, আপনি এই তেলের জন্য কত সময় অপেক্ষা করছেন? 2 ঘন্টা হবো। আপনার ওই বছরতে মনে করেন আসলাম আর কি, 2 ঘন্টার মতো হয়ে যাবে। মারিয়া, আপনি শুনছিলেন যে 2-3 ঘন্টা ধরে কিন্তু তেলের জন্য অপেক্ষায় থেকে তারপরে তারা এসে তেল গ্রহণ করছেন। আপনাকে যদি জানিয়ে রাখি, এই পাম্পটি হচ্ছে হাইকোর্টের ঠিক সামনেই অবস্থিত এই পাম্পটি, এবং এই পাম্পে শুধু এখান থেকে না, এখান থেকে আপনার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল হয়ে ওইদিকে আপনার শিল্পকলা একাডেমি হয়ে তারপরে দীর্ঘ লাইন, এবং আমরা জানতে পেরেছি প্রায়
700 থেকে 800 গাড়ির একটা লাইন রয়েছে এবং তারা কিন্তু এই দীর্ঘ সময় অপেক্ষা করেই কিন্তু তেল নিচ্ছে। আমরা একটু ক্যামেরা চোখে আপনাদেরকে দেখাই যে এই যে ছোট গাড়ি, বড় গাড়ি, বিভিন্ন গাড়ির যেই সারি, সেই সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। পাম্প মালিকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে যতক্ষণ তেল আছে তারা ততক্ষণ তেল দিয়ে যাচ্ছেন, কিন্তু তারপরেও এই লাইন কিন্তু কমছেই না। আমরা এখন এই পেট্রোল পাম্পের মালিক যিনি রয়েছেন এবং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, তার কাছে একটু জানতে চাইবো। আমরা দেখছি যে পেট্রোল পাম্পে আপনাদের অনেক দীর্ঘ সারি রয়েছে, আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন গ্রাহকদের তেল দেওয়ার ক্ষেত্রে? আমরা গ্রাহকদেরকে তেল দেওয়ার ব্যবস্থা একটাই নিচ্ছি, যে আসতেছে তেল দিচ্ছি। সম্প্রতি 2-3 দিন আগে, গত পরশুদিন কে বা কারা ইউটিউবার এখান থেকে একটা প্রচার করে দিছে যে এই পাম্পে লাইনে দাঁড়াইলেও তেলটা পাওয়া যাবে নিশ্চিত, কাজে আপনারা সবাই এই পাম্পে আসেন। এরপরের থেকে এই অবস্থা আরম্ভ হয়েছে। এখন আমার পাম্পে যারা তেল নিতে আসে, তেল পাচ্ছে, এটা তো আমার গুণা করি নাই, অপরাধ করি নাই, যে এটা প্রচারের তো দরকার ছিল না। আপনি দেখেন এই মুহূর্তে 1100-এর উপরে গাড়ি আছে। কিভাবে 1100 বললাম? আপনি ওই বর্ষবরণ কোনা যান, ওইখান থেকে লাইনটা এদিক দিয়ে গিয়ে আপনি প্রেস ক্লাবের সামনে দিয়ে সেগুন বাগিচা বারডেম হয়ে এখানে আসছে। আমরা কালকে এটা একটা কাউন্ট করছি কতটা গাড়ি আর কতটা মোটরসাইকেল, অ্যারাউন্ড 2000 গাড়ি আর মিলে। তো এই গাড়িগুলো সামাল কেমনে দিব? আপনার রেকর্ড দাঁড়া করে রাখছে ট্রাফিক, তারপরেও দাঁড়ায়। আমার তেলের গাড়ি বের করতে পারছি না। সবাই একটা এমন একটা অবস্থা যে আমি এখন সরকারের কাছে আজকে কিছুক্ষণ পরে একটা অ্যাপ্লাই করব যে আমাকে ফোর্স দেন, নাইলে আমি পাম্প চালাবো না, মেশিন টেশিন সব খুলে রেখে দেবো। আমার তো অপরাধ করি নেই পাবলিকের তেল দিয়ে, কিন্তু এই অবস্থা চলতে থাকলে হবে না। আপনি যে মোটরসাইকেল জিজ্ঞেস করেন, বলবে ওনাদের এখানে আসলে লাইনে দাঁড়ানো তেলটা পাওয়া যায়। তেলে তো আমি ভুল করি নাই, অন্যায় করি নাই ভাই, কিন্তু এই সারা ঢাকা শহরের গাড়ি আসে বলে আমি তেল দিতে পারবো বলেন? তা আমার এখানে তাই হয়েছে, পুলিশও তাই বলতেছে। ধন্যবাদ আপনাকে। মারিয়া, শুনছিলেন যে গ্রাহকদের তেল দিতে যে এখানকার যে পাম্প মালিক রয়েছে তারা হিমশিম একটা অবস্থা খাচ্ছেন এবং তারা বলছেন যে প্রশাসনের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা ছাড়া গ্রাহকদের এই যে দীর্ঘ লাইন, এটা কমানো সম্ভব না এবং তাদেরকে এই সেবা দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। তো রাজধানীর রমনা পেট্রোল পাম্প থেকে এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।